20 বৎসরের রক্তক্ষয়ী যুদ্ধে পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকাকে তালিবান শুধু যুদ্ধেই হারায়নি, তারপর পশ্চিমী দুনিয়া তথা ইউরোপ এবং আমেরিকার সুদীর্ঘকাল ধরে প্রতিষ্ঠিত সুদভিত্তিক যে অর্থনীতি, সেই অর্থনীতির বিকল্প সুদমুক্ত ইসলামিক ইকোনমিকে পৃথিবীতে যে দাঁড় করানো যায় এবং সুদমুক্ত ইসলামিক অর্থনীতি যে শক্তিশালী অর্থনীতি, একটি দেশকে খাদের কিনারা থেকে 5 বছরের মধ্যে পৃথিবীর অন্যতম শক্তিশালী অর্থনৈতিক রাষ্ট্র গড়ে তোলার যে জয়যাত্রা শুরু করেছে আফগানিস্তান, সেই অলীক গল্প আপনাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করব। কোন অলীক জাদুতে তালিবান সরকার, যে সরকারকে রাশিয়া ছাড়া পৃথিবীর কোনো দেশ বৈধতাই দেয়নি, সেই তালিবান সরকার একটি সর্বহারা দরিদ্র ক্ষুধাপীড়িত আফগান জাতিকে নিয়ে, যে দেশে প্রাকৃতিক কোনো নদী নেই এবং পাহাড়ে ঘেরা অসমতল একটা দেশ, দেশের অধিকাংশ মাটি অনুর্বর, চাষের অনুপযুক্ত, সেই দেশকে কিভাবে মাত্র 6 বৎসরের ব্যবধানে গোটা দেশে রাস্তাঘাট, রেল লাইন, কৃত্রিম নদী খনন, একাধিক সুবৃহৎ প্রকল্পকে বাস্তবায়নের কাজে এগিয়ে গেছে তালিবান সরকার। এবং খুবই গুরুত্বপূর্ণভাবে ওয়ার্ল্ড ব্যাংক কিংবা ওয়ার্ল্ড মনিটারি ফান্ড পশ্চিমী দুনিয়ার কাছ থেকে কোনো রকম টাকা সুদে না নিয়ে, বিদেশি কোনো অর্থনৈতিক সাহায্য ছাড়া, বিদেশি প্রযুক্তি ছাড়া, দেশীয় প্রযুক্তি, দেশীয় টাকার উপরে ভর করে একটা দেশ 5 বছরে ইতিহাস তৈরি করেছে। কোন ইতিহাস? আফগানিস্তান বর্তমানে এমন একটি দেশ, যে দেশের টাকার দাম প্রতি বছর লাফিয়ে লাফিয়ে বাড়ছে, যেখানে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, পৃথিবীর অধিকাংশ দেশের আমেরিকার ডলারের সাপেক্ষে দাম পড়ছে, সেখানে আফগানি মুদ্রার দাম বেড়ে চলেছে। পৃথিবী যখন দুর্নীতির সঙ্গে লড়াই করে হেরে যাচ্ছে, বাংলাদেশ, ভারত, প্রতিটা দেশের প্রধান চ্যালেঞ্জ যেখানে সরকারি অফিসের দুর্নীতি, করাপশন সর্বত্র, সেখানে তালিবান শাসকরা প্রমাণ করে দেখিয়েছে আজকের একবিংশ শতকেও একটি দেশকে দুর্নীতিমুক্ত করা যায়। বর্তমানে আফগানিস্তান পৃথিবীর সেই দেশ যেখানে করাপশন রেট 0। আমরা যখন অন্ধভাবে বিশ্বাস করি উন্নতি মানেই পশ্চিম, আমেরিকা, ইউরোপ, আমেরিকা ইউরোপের টাকা ছাড়া, আমেরিকা ইউরোপের প্রযুক্তি ছাড়া পৃথিবীর কোনো উন্নতি হতেই পারে না। আমেরিকার গণতান্ত্রিক মডেল, আমেরিকার ব্যাংকিং মডেল, আমেরিকার টেকনোলজি, এই সব ছাড়া পৃথিবীর কোনো দেশ উন্নতি করতেই পারে না। কিন্তু এই সমস্ত মিথকে ভেঙে চুরমার করে দিয়ে আফগানিস্তানের তালিবান সরকার দেখিয়েছে পশ্চিম ছাড়া প্রাচ্য দেশীয় প্রযুক্তিতে কোনো দেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারে এবং সেটা অল্প সময়ের মধ্যেই করে দেখানো সম্ভব। তবে নিশ্চিত করে বলা যায়, তালিবান সরকার যেভাবে অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে, তার নেপথ্যে ইমানি শক্তি সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। যদি ইমানি শক্তি না থাকতো, তালিবান তার দেশে দুর্নীতিকে শূন্যে নামিয়ে আনতে পারত না। তাছাড়া যেভাবে অল্প সময়ে বৃহৎ প্রকল্পগুলোকে বাস্তবায়ন করছে, পৃথিবীর মধ্যে সব থেকে কম ব্যয়ে, এত অল্প ব্যয়ে এত বৃহত্তর কৃত্রিম নদী, রেল লাইন স্থাপন, সড়ক যোগাযোগ গড়ে তোলা, পৃথিবীতে নজিরবিহীন কোনো দেশ এত অল্প টাকা ব্যয়ে এত অল্প সময়ে পরিকাঠামো নির্মাণ করে দেখাতে পারেনি অতীতে। আসুন এবার দেখে নিই তালিবান সরকারের কয়েকটা ম্যাজিকের ঝলক। আমি প্রফেসর আব্দুল হালিম, চলুন শুরু করা যাক। এই মুহূর্তে অর্থনৈতিক পৃথিবীর সবচাইতে আলোচিত, সবথেকে চর্চিত বিষয় হলো আফগানি মুদ্রার দাম বৃদ্ধি। আফগানি মুদ্রা আমেরিকান ডলারের সাপেক্ষে প্রতিদিন তার শক্তি বৃদ্ধি করছে। যেখানে ভারতীয় উপমহাদেশের, ভারতবর্ষের রুপি, বাংলাদেশের টাকা এবং পাকিস্তানি রুপির দাম হু হু করে পড়ছে, বর্তমানে আমেরিকান ডলারের সাপেক্ষে ভারতবর্ষের রুপি কি দাঁড়িয়েছে প্রায় 92 রুপি। 2021 সালের আগস্ট মাসে যখন আমেরিকার সৈন্যরা
তালিবানের হাতে মার খেয়ে মধ্যরাতে বাগরাম এয়ারবেস ছেড়ে চোরের মতো পালিয়ে গেল। রাতারাতি তালিবান আফগানিস্তানের শাসনভার গ্রহণ করলো, কিন্তু সবাই ধরে নিয়েছিল তালিবান এই দেশ চালাতে পারবে না, তাদের দ্বারা দেশ চালানো সম্ভব না। তারা যুদ্ধ করতে পারে, তারা গেরিলা যুদ্ধ করে মার্কিনদের হারাতে পারলেও সরকার তারা চালাতে পারবে না। কিন্তু সেই অসম্ভবকে কিভাবে সম্ভব করলো দেখুন। 2021 সাল যখন ভারতের রুপির ডলারের সাপেক্ষে দাম ছিল 74 টাকা, সেখানে আফগানি মুদ্রার দাম ছিল প্রায় 77 টাকা প্রতি ডলারে। সেখান থেকে আজ বর্তমানে 2026 সালে ডলারের সাপেক্ষে ভারতের রুপি গিয়ে দাঁড়িয়েছে প্রায় 92 রুপি। সেখানে আফগানি মুদ্রা গিয়ে এসে দাঁড়িয়েছে 63 আফগানি। ভারতীয় রুপি যখন ধারাবাহিকভাবে ডলারের সাপেক্ষে সস্তা হয়েছে, সেখানে আফগানি মুদ্রা ভারতের থেকে সস্তা ছিল যে মুদ্রা, সেই মুদ্রা এখন ভারতের থেকে 1.5 গুণ দামি এই মুহূর্তে তালিবান সরকারের আফগানি মুদ্রা। যদি কোনো দেশের মুদ্রার দাম বাড়তে থাকে তাহলে সেই দেশ সীমাহীন লাভবান হবে, কারণ বিদেশ থেকে পণ্য আমদানি করা সেই দেশের পক্ষে সহজতর এবং সস্তায় বিদেশ থেকে পণ্য কিনে দেশের মানুষের অভাব পূরণ করতে পারবে। আর সেই কাজ এখন করে চলেছে আফগানিস্তান, যেখানে পৃথিবীর অন্য দেশে ধারাবাহিক দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে। দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে সাধারণ মানুষ এটে উঠতেই পাচ্ছেন না। নিত্য প্রয়োজনীয় চাল, ডাল, ঔষধ, জামা কাপড়, বিদ্যুৎ কিনতে গিয়ে যখন পৃথিবীর অধিকাংশ দেশ হিমশিম খাচ্ছে, সেখানে আফগানিস্তানে হচ্ছে উল্টোটা, অর্থাৎ জিনিসপত্রের দাম প্রতি বছর ধারাবাহিকভাবে কমছে। ইনফ্লেশনের জায়গায়, মুদ্রাস্ফীতির জায়গায় মুদ্রা হ্রাস হচ্ছে, অর্থাৎ দাম কমছে। এখানে একথাও সত্য যে আফগানিস্তান এখনো একটি দরিদ্র দেশ। দেশের বড় অংশের মানুষ এখনো দারিদ্র সীমার নিচে বাস করে এবং খাদ্য সংকটের শিকার আফগানিস্তান। কিন্তু বিগত 5 বছর সময়ের মধ্যে আফগানিস্তান যেভাবে উন্নতির পথে এগিয়ে চলেছে এবং যেভাবে পরিকাঠামো খাতে বিপুল পরিমাণের বিনিয়োগ করছে, রাষ্ট্র নির্মাণের কাজ চলছে, তাতে অল্প সময়ের ব্যবধানে আফগানিস্তান পৃথিবীর অন্যতম শক্তিশালী রাষ্ট্র হওয়ার পথে এগোচ্ছে। ভারতবর্ষ, বাংলাদেশ বা এই উপমহাদেশের অধিকাংশ দেশে রাজনৈতিক নেতারা যখন ভাতা ডোল দিয়ে দেশের কোষাগারের টাকাকে নষ্ট করছে এবং পরিকাঠামো নির্মাণকে সম্পূর্ণরূপে উপেক্ষা করছে, অবহেলা করছে, সেখানে আফগানিস্তান দেশের মানুষকে সস্তায় ভাতা বিলি না করে যে বিচক্ষণতা নিয়ে তারা এগিয়ে চলেছে, তাতে অচিরেই আফগানিস্তান অর্থনৈতিকভাবে, খাদ্যের দিক থেকে, প্রযুক্তির দিক থেকে তারা একটা স্বনির্ভর জাতি হবে, তাতে কোনো সন্দেহ নেই। উন্নততর প্রযুক্তিকে কাজে লাগিয়ে চীন তার বৃহত্তর দেশের যে বন্ধুর ভূপ্রকৃতি, সেই প্রকৃতিকে হার মানিয়েছে চায়না। ওই একই রকম কাজ তালিবান সরকার আফগানিস্তানে বাস্তবায়িত করে দেখিয়েছে। তাদের কাছে লিমিটেড রিসোর্স, খুবই অল্প পরিমাণ টাকা এবং দেশীয় প্রযুক্তি কাজে লাগিয়ে যে কাজ চীন করেছে, সেই কাজ আফগানিস্তান করে দেখালো। এটা বড় আশ্চর্যের বিষয়। প্রকৃতি যেখানে রুক্ষ, আফগানিস্তানে কোনো নদী নেই। আফগানিস্তানে একমাত্র বড় নদী যে কেবলমাত্র আফগানিস্তানকে স্পর্শ করেছে মাত্র, তাজিকিস্তান হয়ে এই আফগানিস্তান ছুঁয়ে তারপর এই নদী উজবেকিস্তান হয়ে তুর্কমেনিস্তান দিয়ে বেরিয়ে গেছে। আফগানিস্তানের নদী না থাকার ফলে বিস্তীর্ণ অঞ্চল অনুর্বর এবং কৃষিকাজের অনুপযুক্ত, ফলে দেশে খাবারের ব্যাপক সংকট এবং যোগাযোগ ব্যবস্থাও অত্যন্ত কঠিন। এই সমস্যার সমাধান করবার জন্য এই মুহূর্তে আফগানিস্তান একটি অলিক প্রকল্পকে বাস্তবায়ন করেছে। প্রায় 285 কিলোমিটারের একটি দীর্ঘ কৃত্রিম নদী খনন করে ফেলেছে আফগানিস্তান, যে নদী এই আফগানিস্তানের বাল্ক প্রদেশ থেকে সোজা 285 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ফারিয়াব অঞ্চলে এসে শেষ হয়েছে। প্রায় 300 কিলোমিটার ব্যাপী এই দীর্ঘ কৃত্রিম নদী, যার প্রস্থ কোথাও 100 মিটার, কোথাও 150 মিটার। এই বিপুল পথ যখন এই নদী পাড়ি দেবে, দুই পাড়ের 550 লক্ষ হেক্টর কৃষি জমি তখন চাষের উপযোগী হবে। এই দুই পাড়ে বিপুল পরিমাণের কৃষি কাজ হবে, ফলে আফগানিস্তান খাদ্যের ব্যাপারে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠবে এবং লক্ষ লক্ষ মানুষ তারা কাজ পাবে, তাদের জীবিকা পাবে। এবং তাৎপর্যপূর্ণ বিষয় এই
এই নদী খননের কাজ শুরু হয়েছিল 2022 সালে। 2022 সালে কাজ শুরু হয়েছিল, টার্গেট ছিল শেষ হবে 2028 সালে, কিন্তু 2024 সালে এসেই 90% কাজ শেষ করেছে তালিবান সরকার। এটা পৃথিবীতে রেকর্ড। ধার্য সময়ের আগে কাজ সম্পন্ন করেছে এ বেনজির, বরং নির্ধারিত সময়ের পরে কাজ সম্পন্ন হয়। সেখানে আফগানিস্তান নির্ধারিত সময়ের অন্তত 2 বছর আগে এই কাজ শেষ করে বলে ধারণা। আর এই বৃহত্তর নদী খনন করতে গিয়ে অন্য দেশ হলে অন্ততপক্ষে 30 বিলিয়ন ইউএসডি খরচ হতো। সেখানে আফগানিস্তানে খরচ কত হয়েছে শুনলে আপনি বিশ্বাস করতে পারবেন না। 1 বিলিয়নও হয়নি, কেবলমাত্র 645 মিলিয়ন মতো খরচ হয়েছে এখন পর্যন্ত, যার লক্ষ্যমাত্রা এই 645 মিলিয়ন থেকে বড় জোর খুব বেশি হলে 1 বিলিয়ন ইউএসডি খরচ হবে এই নদী খনন করতে। যেখানে সুয়েজ ক্যানেল খরচ করতে গিয়ে আমেরিকা ইউরোপের তাবড়তোড় ইঞ্জিনিয়ার দীর্ঘ সময় প্রচুর খরচ করে সেই কাজ সম্পন্ন করেছিল গোটা ইউরোপ আমেরিকা মিশর মিলে। আর এই দুরূহ কাজ আফগানিস্তানের ভূপ্রকৃতিকে পরাস্ত করে আফগানি ইঞ্জিনিয়ারের প্রকৌশলে সাধারণ আফগানি যুবক তারা এই কাজ ইতিমধ্যেই প্রায় সম্পূর্ণ করার পথে। যদি দেশের মানুষের দেশপ্রেম না থাকে, সততা না থাকে, নিষ্ঠা না থাকে, এই কাজ কি সম্ভব? 285 কিলোমিটার বিস্তৃত খোশটেপা কৃত্রিম নদী যখন পুরোটা চালু হবে, আফগানিস্তানের পরিবহন কৃষিকাজ আমূল বদলে যাবে। আফগানিস্তান বর্তমান পৃথিবীতে এখনো সেই বিরল গোত্রীয় দেশ যে দেশে কোনো যাত্রী পরিবাহী ট্রেন লাইন নাই। এতদিন ধরে রাশিয়া আমেরিকা যে দেশে লুণ্ঠন চালিয়েছে তারাও যাত্রী পরিবাহী ট্রেন লাইন গড়ে তোলেনি আফগানিস্তানে। এবং আফগানিস্তান একটি স্থলবেষ্টিত দেশ, যে দেশে কোনো সামুদ্রিক বন্দর নেই। ফলে বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে আফগানিস্তানে কোনো মেকানিজম, কোনো যোগাযোগ ব্যবস্থা এতদিন পর্যন্ত ছিল না। তালিবান সরকার ক্ষমতা আসার পর থেকে এই প্রাকৃতিক সমস্যা নিরসন করার উদ্দেশ্যে একাধিক বৃহত্তর পরিকল্পনা গ্রহণ করেছে, যার মধ্যে অন্যতম হলো এই তুরস্ক থেকে চালু হওয়া ইরান এবং আফগানিস্তান এই বৃহৎ রেল লাইন ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে। বর্তমানে যে কাজ চলছে, এই রেল লাইন থেকে মাজারে শরীফ শহরকে যুক্ত করে এই রেল লাইন সোজা আফগানিস্তানের পর উজবেকিস্তান হয়ে চীন পর্যন্ত সম্প্রসারিত হবে। এই রেল লাইন সম্পূর্ণ হবার পর আফগানিস্তানের পণ্য সোজা চীনে পাড়ি দেওয়া অনেক সহজ হবে এবং চীন থেকে বিপুল পরিমাণে পণ্য আফগানিস্তানে আনাও সহজ হয়ে যাবে। আর অন্যদিকে ইরান হয়ে তুরস্ক এবং গোটা মধ্যপ্রাচ্যের বাণিজ্যের দরজা খুলে যাবে আফগানিস্তানের জন্য। অন্যদিকে অপর গুরুত্বপূর্ণ রেল যোগাযোগ, যার কাজ শুরু হয়েছে উজবেকিস্তানের তেরমেজ শহর থেকে সোজা আফগানিস্তানের মাজারি শরীফ হয়ে কাবুল দিয়ে সোজা পাকিস্তানের পেশোয়ার পর্যন্ত সম্প্রসারিত হবে এই রেল লাইন, যার আসল নাম হচ্ছে ট্রান্স আফগানিস্তান রেল লাইন, যাকে সহজে আফগানিস্তানের মানুষ কাবুল করিডোর নামে চেনে। এই করিডোরের নির্মাণের কাজ সম্পূর্ণ হওয়ার পর গোটা আফগানিস্তানের মধ্যে পণ্য পরিবহন, এমনকি ওদিকে উজবেকিস্তান এদিকে পাকিস্তান পর্যন্ত পণ্য পরিবহনের এক নতুন দরজা খুলে যাবে। বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে আফগানিস্তান সরাসরি অংশগ্রহণ করার সুযোগ পাবে, যে সুযোগ থেকে এতদিন বঞ্চিত ছিল আফগানিস্তানের মানুষ এবং আফগানিস্তানের বণিকেরা। ফলে আফগানিস্তানের অর্থনৈতিক কর্মকাণ্ড, অর্থনৈতিক প্রগতি আরো বিপুল ত্বরান্বিত হবে। আফগানিস্তানে যে দারিদ্র, খাদ্য সংকট, যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যা অচিরেই মিটে যাবে। একথা হলফ করে বলা যায় আগামী 10 বছরের মধ্যেই আফগানিস্তান অর্থনীতি, কৃষি, প্রযুক্তি এবং আন্তর্জাতিক বাণিজ্যে এশিয়ার মধ্যে একটি অন্যতম শক্তিশালী রাষ্ট্রে রূপান্তর হবে। রেল লাইনের পর এই মুহূর্তে তালিবান সরকার দ্বিতীয় গুরুত্বপূর্ণ লক্ষ্যমাত্রা ধার্য করেছে। সেটা কি? আফগানিস্তানের সমস্ত গুরুত্বপূর্ণ শহরগুলোকে সড়ক পথে যোগাযোগ গড়ে তোলা। যে কাজ ভারতবর্ষে সোনালী চতুর্ভুজ প্রকল্পে কলকাতা, নিউ দিল্লি, মুম্বাই, চেন্নাই 4টে বড় শহরকে যেভাবে জুড়ে দেওয়া হয়েছিল, এবং এই প্রকল্পের পর ভারতবর্ষের আভ্যন্তরীণ বাণিজ্য যেভাবে ত্বরান্বিত হয়েছিল সেটা ইতিহাস। একই কাজ আফগানিস্তানে হচ্ছে। এখন এই কাবুল শহর থেকে শুরু হচ্ছে একটি রিং রোড,
যে রিং রোড গোটা আফগানিস্তানকে এখন বৃত্তাকারে ঘিরে ফেলবে। কাবুল থেকে শুরু করে এই রোড মাজারি শরীফ হয়ে তারপর মেইমানার মধ্য দিয়ে সোজা হেরাট এবং হেরাটের পর এই রাস্তা কান্দাহার হয়ে গজনি এবং তারপর আবার কাবুল এসে স্পর্শ করবে এবং এই মেন রোডকে স্পর্শ করবে দেশের ভেতর থেকে আসা অসংখ্য ছোট ছোট সড়ক। ফলে গোটা দেশ কানেক্টেড হবে, গোটা দেশ সংযুক্ত হবে এই সড়ক পথে। অন্যদিকে অপর বৃহত্তম চ্যালেঞ্জ আফগানিস্তানের আজ পর্যন্ত বিদ্যমান, যা হলো বিদ্যুৎ সংকট। দেশের এখনো 60% পরিবারে কোনো বিদ্যুৎ সংযোগ পৌঁছায়নি। মানুষ অন্ধকারে এখনো আদিমভাবে তারা জীবনযাপন করতে বাধ্য হয়। আফগানিস্তানের শহরের মানুষ তারা কিছুটা বিদ্যুৎ পরিষেবা পায়, কিন্তু অধিকাংশ পাহাড়ি এবং গ্রামীণ অঞ্চলগুলি সেগুলো আজও অন্ধকারে নিমজ্জিত। আর এই সমস্যা মোকাবেলা করবার জন্য তালিবান সরকার এক গুচ্ছ বাস্তব ভিত্তিক প্রকল্প তারা গ্রহণ করেছে, যার কাজ জোর কদমে এগিয়ে চলেছে এবং 2028 সালের মধ্যেই আফগানিস্তান বিদ্যুতের ক্ষেত্রে স্বনির্ভর দেশ হিসেবে গড়ে উঠবে। চলুন আমরা দেখি এই মুহূর্তে আফগানিস্তানের দেশের মধ্যে বিদ্যুতের চাহিদা 7000 মেগাওয়াট। 7000 মেগাওয়াট যেখানে বিদ্যুতের চাহিদা, দেশে এখন সাপ্লাই রয়েছে মাত্র 1500 মেগাওয়াট। দেশের অভ্যন্তরে 5500 মেগাওয়াটের বিদ্যুৎ ঘাটতি। আর এই ঘাটতি মেটাবার জন্য ইতিমধ্যেই তালিবান সরকার জলবিদ্যুৎ প্রকল্পে তারা লক্ষ্যমাত্রা রেখেছে 2040 মেগাওয়াট। সালমা নদীবাঁধ, তরি নদীবাঁধ, এই সমস্ত নদীবাঁধ থেকে বিপুল পরিমাণের বিদ্যুৎ উৎপাদন হওয়ার সম্ভাবনা রয়েছে, যে কাজ জোর কদমে চলছে। অন্যদিকে আফগানিস্তান যেহেতু পাহাড়ি দেশ, সেখানে প্রচুর পরিমাণে প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়। সেই প্রাকৃতিক গ্যাস পুড়িয়ে ইতিমধ্যে বিদ্যুৎ উৎপাদনের কাজ শুরু হয়েছে। লক্ষ্যমাত্রা প্রায় 3700 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য রয়েছে এই প্রাকৃতিক গ্যাস থেকেই। অন্যদিকে কয়লা, আফগানিস্তানে বিপুল পরিমাণে কয়লার ভান্ডার রয়েছে। সেই কয়লা উত্তোলন শুরু করেছে তালিবান সরকার এবং সেই কয়লা থেকে থার্মাল পাওয়ার প্ল্যান্ট অর্থাৎ তাপবিদ্যুৎ কেন্দ্র শুরু করেছে এবং এই ক্ষেত্রে লক্ষ্য 2600 মেগাওয়াট আফগানিস্তানে তাপবিদ্যুৎ উৎপাদন করবার। সর্বশেষে নবায়নযোগ্য জ্বালানি সৌরশক্তি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধার্য করেছে 700 মেগাওয়াট। চীনের সঙ্গে একাধিক চুক্তি সম্পাদিত হয়েছে এবং তারা আফগানিস্তানে এই সৌর বিদ্যুৎ উৎপাদনের কাজ ইতিমধ্যেই তারা শুরু করেছে। ফলে যে পরিমাণ লক্ষ্যমাত্রা তারা রাখা হয়েছে, 9000 মেগাওয়াটের লক্ষ্যমাত্রা রেখে কাজ করছে আফগানিস্তানের তালিবান সরকার। ফলে আগামীতে 2028 সালের মধ্যেই দেশ তো বিদ্যুতের স্বয়ংসম্পূর্ণ হবেই, এমনকি উদ্বৃত্ত বিদ্যুৎ উৎপাদন হবে আফগানিস্তানে, যে বিদ্যুৎ আগামী দিনে কারখানা সম্প্রসারণের ক্ষেত্রে, নতুন কারখানা স্থাপনের ক্ষেত্রেও এই বিদ্যুৎ কাজে আসবে। দেশের শিল্পায়নে গতিমাত্রা বৃদ্ধি পাবে। কিন্তু এত কিছু ভালোর মধ্যেও আফগানিস্তানে একটি মারাত্মক অভিশাপ এখনো লুকিয়ে রয়েছে আফগান সমাজে। কি সেটা? আফগানিস্তানে এই মুহূর্তে তালিবান সরকার ক্ষমতায় আসার পর আফগানিস্তানের 12 বছর বয়স পর্যন্ত মেয়েরা স্কুলে যেতে পারে, কিন্তু 12-র পর হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় মেয়েদের দরজা বন্ধ। মেয়েদের লেখাপড়ার অধিকারকে কেড়ে নিয়েছে এই তালিবান সরকার। তাদের দাবি যে তারা দেশ জুড়ে পরিকাঠামো তৈরি করছে, উপযুক্ত পরিকাঠামো তৈরি করবার পর সেখানে মেয়েদের জন্য স্কুল কলেজ খুলে দেওয়া হবে। মেয়েদের লেখাপড়ার অধিকার আফগানিস্তান তালিবান সরকার দেবে। তারা মনে করে মেয়েদের পড়াশোনা করার অধিকার আছে, কিন্তু তালিবান সরকারের এই দাবিকে আমরা কিন্তু মেনে নিতে পারছি না। কারণ ইতিমধ্যেই বিগত 6 বছরে প্রায় 24 লক্ষ মেয়ে তারা লেখাপড়ার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। এই এতগুলো প্রজন্মকে যদি তালিবান সরকার নিরক্ষর করে রাখে, উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত করে, আগামী দিনে উন্নততর আফগানিস্তান গড়ার যে স্বপ্ন তালিবান দেখছে এবং বিশ্বকে দেখাচ্ছে, সেই স্বপ্ন কিন্তু ব্যাহত হবে। অর্ধেক সংখ্যক মানুষ নারী, আর সেই নারীকে যদি উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত রাখে তালিবান, তা আফগানিস্তানের জন্য কিন্তু শুভ নয়, মঙ্গল নয়। তাই আমরা চাইবো, গোটা পৃথিবীর মানুষ চাইছে যে তালিবান সরকার দ্রুততার সঙ্গে মেয়েদেরকে শিক্ষার আঙিনায় আনুক, উচ্চ শিক্ষার অধিকার দিক, যাতে করে পুরুষ এবং নারী বৈষম্য মুক্ত ভাবে তারা শিক্ষার অধিকার পাবে, তারা কাজের সুযোগ পাবে এবং আফগানিস্তানের উন্নতিকে দ্বিগুণ গতিতে ত্বরান্বিত করবে এই আফগানি জনতা, আফগানি নারী, আফগানি পুরুষ নির্বিশেষে। এটা আমাদের প্রত্যাশা, এটা শুভ সমাজের প্রত্যাশা।